বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে এপিলেট ডিভিশনের কাছে কোশ্চেনটা ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, কারণ এটা মূল সিনেমা হলের মামলা, অনেক পুরনো কথা, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেটা আমাদের সংবিধান বলে যে আমাদের সংবিধানে মাধ্যমে নেতৃত্ব দিবে হচ্ছে রিপ্রেজেন্টেটিভ, যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ, যারা জনাব তাজুল ইসলামের মতো এমপি হয়ে আসছেন, মন্ত্রী আসছেন, তারা নেতৃত্ব দিবেন। যারা এই জনগণের রিপ্রেজেন্টেশন নাই যাদের, তারা আসলে কোনো একদিনের জন্য বাংলাদেশ পরিচালনা করতে পারে কিনা। আচ্ছা ফাইন, তাহলে আপনি দেখেন বাংলাদেশের প্রেসিডেন্ট কি জনগণ কর্তৃক ইলেক্টেড হন? বাংলাদেশের লোকজন পার্লামেন্ট, আমি বলি আপনাকে, বাংলাদেশের জনগণ পার্লামেন্টকে ভোট দেন, পার্লামেন্ট প্রেসিডেন্টকে ইলেক্ট করেন। তো বাংলাদেশের জনগণ পার্লামেন্টকে ভোট দিয়েছে, পার্লামেন্ট তত্ত্বাবধায়ক সরকার এস্টাবলিশ করেছে, এটাও তো ইনডিরেক্টলি ইলেক্টেড। তত্ত্বাবধায়ক সরকার তো পার্লামেন্টই পাস হয়েছে, রাজনৈতিক দলগুলোই তো করেছে, ঠিক না? আবার আপনি যদি বলেন একদিনও থাকতে পারেন, একদিনও থাকতে পারেন, বহু সিস্টেম আছে। আমাদের মন্ত্রিসভাতে যে টেকনোক্রেট মিনিস্টার আছে, ওনারা কি ইলেক্টেড? আমাদের এখানে যে উপদেষ্টারা আছে, যারা মন্ত্রী পরিষদের সভার মধ্যে বসেন, ওনারা কি ইলেক্টেড? আমার মূল কথা হচ্ছে, আমি সাংবিধানের এটা বুঝি, জনগণের সম্মতি হচ্ছে সকল ক্ষমতার উৎস। জনগণের সম্মতি ছিল দেখে জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ চিফ জাস্টিস থাকা অবস্থায়, পৃথিবীর কোনো দেশে নদী নাই, উনি একই সাথে চিফ জাস্টিস থাকা অবস্থায় কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান হলেন, সেটাও তো অবৈধ। তো আপনি যদি স্ট্রিক্ট ইন্টারপ্রিটেশনে যান, তাহলে আমরা স্বাধীনতা যুদ্ধ যখন করেছিলাম, ওইটাও তো পাকিস্তানের সংবিধানে জনসম্মতি। যদি আমি শুধু একটা কথা বলি, জনসম্মতি যদি সাংবিধানিক বৈধতার উৎস হয়, তাহলে অবশ্যই তত্ত্বাবধায়ক সরকার বৈধ। এবং এটাই আমাদের অ্যামিকাস কিউরে একজন বাদ দিয়ে আজমালুল হক মনে পড়েছে, উনি ছাড়া সবাই বলেছিল এটা অবশ্যই সংবিধান থাকা উচিত, এটা সংবিধানে থাকা উচিত না। এত সরল ভাবেও বলে নাই, আসলে শুনানিগুলিতে আমি উপস্থিত ছিলাম। তো মানে টিএইচ খান সাহেবকে যেমন জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কতদিন ধরে এটি থাকতে চান, টিএইচ খান সাহেব বলেছেন যে আমি চাই যে এটা আরো 50 বছর থাকুক, জুডিশিয়ারি ধ্বংস হয়ে যাচ্ছে, এর মধ্যে থেকেও আপনি এটি চান কিনা, কারণ এর ফলে আসলে মানুষ এটি করতে পারছে। যাই হোক, সেটি অনেক বড় বিতর্ক, কিন্তু প্রফেসর আসিফ নজরুল একজন জুরিস্ট হিসেবে একটা কমেন্ট না করে পারছি না। তত্ত্বাবধায়ক সরকার তো নাই, জুডিশিয়ারির কি অবস্থা হয়েছে, সিনহা সাহেবের অপসারণ এবং মেয়র তাপসের মন্তব্য দিয়ে বুঝেন না? তত্ত্বাবধায়ক সরকার তো নাই, আজকে জুডিশিয়ারি কি অবস্থা? আমার মনে হয় যে জুরিস্ট হিসেবে প্রফেসর আসিফ নজরুল যেটি বলেছেন সেটি প্রণিধানযোগ্য। তিনি মনে করেন যে জনগণের সম্মতির কারণে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অবশ্যই থাকা উচিত, এবং এই সরকার গেলে অবশ্যই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার রিস্টোর্ড হবে সংবিধানে। যাই হোক, আমরা নতুন প্রসঙ্গে আসি। জনাব তাজুল ইসলাম, আপনার কাছে একটু আসতে চাই। মাননীয় মন্ত্রী, আমাদের প্রশ্ন হচ্ছে যে সরকার বিদ্যুৎ সংকট সহ ডলারের যে কথা, সেই কথার মধ্যে বেশিরভাগ সময় ইউক্রেন যুদ্ধের কথা, করোনার কথা বলছে, কিন্তু আমরা 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 আসলে বিভিন্ন বিশেষজ্ঞ যা বলছেন, আমি রাশেদ আল মোহাম্মদ তিতুমির প্রফেসর, তার কথাও বলতে পারি যে তিনি বলছেন যে একটা বিষয় খুব লক্ষ্য করা দরকার, এবং যেটা আসলে লক্ষ্য করা হচ্ছে না, সেটা হচ্ছে যে আমাদের লোন, আমাদের যে আন্তর্জাতিক যে লোন, সেই লোনের পরিমাণ যে পরিমাণ বেড়েছে, সেই পরিমাণটি আমাদের জন্য একটি ভয়ের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। একটা ছোট্ট হিসাব যদি আমরা বলি, সেই হিসাবটি হচ্ছে 2015-16 পর্যন্ত, আমাদের 1971 সাল থেকে 2015-16 সাল পর্যন্ত আমাদের টোটাল লোন ছিল হচ্ছে, বৈদেশিক লোন ছিল 41.17 বিলিয়ন ডলার। সেটি মাত্র এই 6-7 বছরে আরো 54 বিলিয়ন ডলার বেড়ে 95 বিলিয়ন ডলার হয়েছে। তারপরে এই লোনের এগেনস্টে যে আমাদের টাকা পরিশোধ করতে হচ্ছে, সেই টাকা আসলে আমাদের কি বলবো, যে বৈদেশিক রিজার্ভ ফুটো করে দিচ্ছে, এবং এর ফলে এর পুরোটা প্রভাব আমাদের জনগণকে এটি বইতে হচ্ছে। এই অপরিকল্পিত উন্নয়ন, তেল কিনতে পারা না কিনতে পারা, এবং বিশ্ববাজারে তেলের দাম বাড়ার, কয়লার দাম বাড়ার কথা প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরাও বলছেন, কিন্তু বিশ্ববাজারে কিন্তু তেলের দাম, কয়লার দাম, সবকিছুর দামই এখন যুদ্ধকালীন সময় থেকে অনেক কম। এখন আপনি করতে চাইলে করে ফেলেন, আপনি মনে করেন যে ওখান থেকে বসে আপনি কথাবার্তা বলবেন, এবং এরকম কথাবার্তা বলাই যাবে। আচ্ছা, ঠিক আছে, ওইখান থেকে বসে আর এরকম কথা বলবো না। আমরা একটু প্রফেসর আসিফ নজরুলকে শুনি। জনাব প্রফেসর আসিফ নজরুল, আপনাকে আসলে জনাব তাজুল জি আমরা একটু প্রফেসর আবার একটু আসবো আপনার কাছে, আমি কি স্কিপ করবো? আপনার কথা তো হয়ে গেছে। না, আপনি একটু প্রফেসর আসিফ আপনি থাকেন। জি, আচ্ছা, আমি তো অনেকক্ষণ আপনাদের কথা শুনলাম, তাজুল ভাই একটু আমার কথা শুনেন। না, আপনার কথা শুনতে চাই, আমি না থাকলে শুনতে পারবো। জি 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 না, আমি একটু কথাটা বলি একটু। এটা হয়েছে কি, ধরেন মানুষ কিন্তু তাজুল ভাই খুব কষ্টে আছে, আপনাকে একটা সত্যি ঘটনা বলি। ভাই আমি একটু বলি আপনাকে, প্লিজ আপনি একটু শোনেন, জাস্ট 5টা মিনিট শোনেন। জি, আমাদের এখানে ধরেন আমার যে কলিগ আছে একটা বেসরকারি ইউনিভার্সিটিতে, সকালবেলা দেখি চোখ লাল লাল ঢুলতেছে। আমি বললাম তোমার কি শরীর খারাপ নাকি? বলে স্যার আমি সারা রাত ঘুমাইতে পারি না, 4 বার কারেন্ট যায় প্রত্যেকদিন, 1 ঘন্টা 1.5 ঘন্টা করে থাকে। এখন মানুষ প্রচন্ড কষ্টে আছে। আপনার কথা কিন্তু তাজুল ভাই ঠিক। আমি ইউরোপে আমাদেরও বন্ধু টন্ধু আছি, কোনো জায়গায় সমস্যা হচ্ছে, অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে মন্দা দেখা দিয়েছে,
ইউরোপের সাথে আমাদের মূল যে পার্থক্যটা, যেটা আমাদের সবচেয়ে কষ্ট লাগে, সেটা হচ্ছে আমাদের এখানে এই জনগণের যে দুর্ভোগ হচ্ছে, আমাদের যে নাভিশ্বাস উঠছে, এটার পিছনে অনেকাংশে দায়ী সরকারের অব্যবস্থাপনা এবং দুর্নীতি। আপনি একটু ধৈর্য ধরে শুনেন কেন বলতেছি। যেমন ধরেন আপনি স্পট মার্কেট, আপনি বিজনেসম্যান, আপনি জানেন স্পট মার্কেটে দুর্নীতি করা সম্ভব, লং টার্ম এগ্রিমেন্টে দুর্নীতি করা সম্ভব না। যে জন্য অনেকে মনে করে আমরা কেন স্পট মার্কেটে এত বেশি রিলাই করেছি, যেখানে 16 কোটি লোকের দেশ। সেকেন্ড কথা দেখেন, আমি একটা একটা করে আপনাকে যা যা মনে পড়ছে দেখাই। দেখেন আমরা সবাই জানি ব্যাংক লুটপাট করে ফেলতেছে কিছু কিছু লোকজন, আপনিও জানেন খুব ভালো করে, ব্যাংক লোপাট করা হয়ে গেছে, কিছু কিছু ব্যাংক বসে গেছে। এবং এইরকম একটা সময়ে যখন সরকার ব্যাংকের পরিচালক একটা পরিবার থেকে 2 জনের জায়গায় 4 জন করে ফেলেছে, 6 বছরের জায়গায় 9 জন করে ফেলেছে, এই জিনিসটাকে ফেসিলিটেট করা হয়েছে। আমি বলতে চাচ্ছি কি, সরকারের সমস্ত নীতি এবং পলিসির মধ্যে রয়েছে কি দুর্নীতি বান্ধব একটা অর্থনীতি গড়ে তোলা, লুটপাট বান্ধব একটা অর্থনীতি গড়ে তোলা। প্রফেসর আসিফ নজরুল, একটু এই ব্যাপারে একটু কথা না বললে না। মানে পৃথিবীতে কিন্তু আসলে তেলের ব্যবসায় করোনার সময় এবং ইউক্রেন যুদ্ধের আগে তেলের ব্যবসায় একরকম ধস নেমেছিল। মানে তখন কিন্তু এটা একটা খুব অবাস্তব মনে হয়েছিল, এক সময় এরকম মনে হয়েছিল যে $5 না $1 এসে থামবে তেলের দাম। সেই সময় লং টার্ম কাতার বা অন্য কারোর সাথে আসলে একটা চুক্তি করা, সেটি আসলে বাংলাদেশের মতো দেশের পক্ষে, এবং বাংলাদেশ যেখানে আসলে তেল কিনে নিয়ে এসে বা গ্যাস কিনে নিয়ে এসে সংরক্ষণের জায়গাটিও আসলে বাংলাদেশের জন্য সেরকম নাই, সেটা হইতো কিনা ভালো, সেইটা কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। স্পট মার্কেটে পাওয়া যাচ্ছিল 5 টাকা করে, 4 টাকা 65 করে, এটি আরো কম ছিল ইউক্রেন যুদ্ধ না হলে। কিন্তু আসলে এটি কোনো, এবং ইউক্রেন যুদ্ধটা তো কেউ প্রেডিক্ট করতে পারবে না। মানে এটিকে আসলে ঠিক দুর্নীতি বলাটা এটা ঠিক হবে কিনা। তারপরও গভর্নমেন্টের তো একটা পলিসি থাকে, লং টার্ম পলিসি থাকে, আমি কত পার্সেন্ট, শুনেন এগুলি ফ্ল্যাকচুয়েট করবে, এটা তো আমার মার্কেট না। আমার তো একটা লং টার্ম পলিসি থাকে, কত পার্সেন্ট আমি স্পট মার্কেটে নিব, কত পার্সেন্ট আমি লং টার্ম এগ্রিমেন্টে নিব। আমি থার্ড পয়েন্টে বলি, আপনি দেখেন এই গভর্নমেন্টের আমলে যেভাবে আপনার কালো টাকাকে সাদা করার আইন হয়েছে, পাচার করা টাকা ফিরিয়ে আনা হলে আপনার যে পরিমাণ সুবিধা দেওয়া হয়েছে, তারপরে আপনার যে সমস্ত কুইক রেন্টালের ইমিউনিটি দেওয়ার যে আইনগুলা হয়েছে, এগুলি প্রকল্পকে যেভাবে ওভার ইভ্যালুয়েট করা হয়েছে, আমার কাছে মনে হয় কি মানুষের রাগটা কোথায় আসে? রাগটা আছে যে এই দেশে আমরা চোখের সামনে দেখছি ফকির বেড়ে যাচ্ছে, মার্কেটে জিনিস কেনার মানুষ নাই, প্রত্যেকে সাফার করতেছে। আমাদের বাসায় যারা কাজের লোক, কাজে হেল্প করে, গৃহকর্মী আছে, তাদের প্রফেসর এইটা কি আসলে ঠিক বললেন? মার্কেটে জিনিস কেনার মানুষ নাই? আমি তো এত দূর থেকে মার্কেটে ভিড়ের জন্য আপনাকে বলি, আপনি শোনেন, আমি নিউ মার্কেট এলাকা দিয়ে যাই, শোনেন আমার একটা মেজারমেন্ট আছে, আমি এই এলাকা দিয়ে প্রতিদিন যাই ধানমন্ডিতে, আমি প্রত্যেক ঈদে যেই মাত্রায় লোক দেখি তার অর্ধেক দেখি। আপনাকে আমি গ্যারান্টি দিলাম, আপনি যে কোনো সাংবাদিক পাঠান, আপনি যে কোনো মার্কেটে লোক পাঠান, জিজ্ঞেস করে দেখেন। যাই হোক, আপনি এরকম বললে প্রত্যেকটার উত্তর আমার আছে, কারণ আমি বাড়ায় বলছি না। আমার কথা হচ্ছে কি, মানুষ প্রচন্ড সাফার করছে। মানুষকে যখন আমরা বলি যে ইউরোপেও সাফার করছে, ইউক্রেন যুদ্ধ, তখন মানুষ বিশ্বাস করতে চায় না। কষ্ট লাগে দুইটা কারণে। একটা হচ্ছে এইরকম অবস্থাতেও আমরা শুনি সামিট গ্রুপ $1 বিলিয়ন বিদেশে নিয়ে গেছে। বাংলাদেশে যখন এরকম অবস্থা, তখন পৃথিবীতে সবচেয়ে বড়লোক হওয়ার রেট যে দেশগুলোতে আছে তার মধ্যে বাংলাদেশ অন্যতম। একদিকে আপনার আমার আয় বৈষম্য বাড়ছে, একদিকে আপনার অধিক সংখ্যক লোক দরিদ্র হচ্ছে, আর এদিকে সবচেয়ে বেশি বড় লোক বাড়ছে বাংলাদেশে। এগুলি মানুষের সহ্য হয় না। এবং সরকারের ঘনিষ্ঠ লোকজনের যেই পরিমাণ টাকা হয়েছে, আমরা যখন দেখি একটা ফরিদপুরে যে মোশাররফ সাহেব প্রধানমন্ত্রী আত্মীয় ছিলেন, যে উনার ক্যাডার যারা আছে ওই স্থানীয় পর্যায়ে ক্যাডারের কাছে নাকি 100 কোটি টাকা, 1000 কোটি টাকা আছে, তখন মানুষের মনে হয় যে আমরা এত কষ্ট করছি, আয় বৈষম্য বাড়ছে, দরিদ্র থেকে আরো দরিদ্র হচ্ছে, বিদ্যুৎ পাচ্ছি না, খাবার কিনতে পাচ্ছি না, আর কিছু লোকের হাতে বিলিয়ন বিলিয়ন টাকা হচ্ছে। আপনি আমাকে বলেন, সামিট গ্রুপের লোক আজিজ খান কিভাবে সিঙ্গাপুরের সবচেয়ে বড় লোকের একজন হয়? দেশে মানুষ এত গরিব হচ্ছে, ওনারা এত বড় লোক কিভাবে? ওনাদের হাতে কি ম্যাজিক আছে? না কিন্তু জাদু আছে? প্রফেসর আসিফ নজরুল, আপনি দেশের মানুষ গরিব হচ্ছে, এটা খুব একটু জেনারেলাইজড কমেন্ট হচ্ছে কিনা সেটি আমি একটু ভেবে দেখতে পারি। বাংলাদেশের মানুষের লাইফস্টাইল সবই বেড়েছে, এবং আপনি ইউক্রেন যুদ্ধের পরে আমাকে একটু বলতে দেন। জি বলেন। আমাকে একটু বলতে দেন। আমি যত আন্তর্জাতিক স্টাডি পড়েছি, সেখানে বলেছে বাংলাদেশের দরিদ্র, অতি দরিদ্র লোকের হার বেড়েছে। আমি আপনাকে গত 5 বছর তুলনায় বলছি, গত 2-3 বছরে বেড়েছে, অতি দরিদ্র লোকের হার বেড়েছে। আমাদের এখানে বৈষম্য বেড়েছে, এটা আমার মুখের কথা না। প্রফেসর আসিফ নজরুল, আপনি আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে বিভিন্ন সময় কাজ করেছেন, আপনি এই স্ট্যাটিস্টিক্যাল জার্গনগুলি জানেন যে ডলারের দাম উঠা বাড়ার সাথে আপনি যদি বাংলাদেশের মানুষের আজকে যার 150 টাকা রোজগার, তার যদি ডলারের দামের কারণে সেটি যদি $1.5 হয়ে যায়, $3 হয়ে যায়, সেটি কিন্তু আসলে দরিদ্র, অতি দরিদ্রের জায়গায় সে ঢুকে যাবে। মানে সেটি দিয়ে, মানে একটি সংখ্যা দিয়ে, স্ট্যাটিস্টিক্স দিয়ে এটি আসলে ঠিক বোঝা যাবে কিনা? আপনি কি এটি অস্বীকার করতে পারবেন গত 15, 20, 25 বছরে বাংলাদেশের আসলে মানুষের জীবনযাত্রার মান অনেক ভালো হয়েছে বা বেড়েছে? অবশ্যই। আমি আপনাকে বলি, গত 15-20 বছরে বলছেন কেন? আমি তো মনে করি যে হোসেইন মোহাম্মদ এরশাদ যখন আসছে 1982 সন থেকে,
আপনি শুধু 15 বছর বলেন কেন? আপনি ওই সময় থেকে দেখেন আস্তে আস্তে বেড়েছে। হয়তো এই সরকার একটু বেশি বেড়েছিল প্রথম দিকে, বেশি বেড়েছিল কারণ 15 বছর সে ক্ষমতায় আছে, সম্পূর্ণ কন্ট্রোল তার হাতে। 15 বছর কি বাংলাদেশে কোনো সরকার ক্ষমতায় ছিল? এবং এখানে আপনি যে স্থানীয় পর্যায়ে মানুষকে নীতি সহায়তা প্রদানের ক্ষেত্রে অবশ্যই সরকারের ভূমিকা ছিল। আপনি যদি স্টেডিলি দেখেন, এরশাদ সময়ের আমল থেকে, জিয়া সরকারের আমল থেকে তো আস্তে আস্তে উন্নতি শুরু হয়েছে। উন্নতি কখন হয় নাই? এখন 15 বছরে অনেক বেশি উন্নতি দেখানো সম্ভব। কিন্তু আমার কথা হচ্ছে কি, এই উন্নতিটা কিছু লোকের ক্ষেত্রে অনেক বেশি হয়েছে আর ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রে খুব কম হয়েছে। বৈষম্যটা অনেক বেশি এবং এই জিনিসগুলো মানুষকে কষ্ট দেয়। এবং এর সাথে সাথে যখন এই সমস্ত হোমবিতমি আমরা দেখি, আপনি ঢাকা শহরে আসেন না, বড় বড় গাড়ি কিরকম বেড়েছে দেখেন। আমরা যখন দেখি বিভিন্ন পর্যায়ে মানুষের এই সময় উৎকট বিলাসিতা, আমরা যখন দেখি সিঙ্গাপুরে বড়লোক হয়ে যায় বাংলাদেশের মানুষ, আমরা যখন দেখি যে বাংলাদেশে সবচেয়ে বেশি বড়লোকের সংখ্যা বাড়ছে, তখন এগুলি সহ্য হয় না। মনে হয় হ্যাঁ আপনাদের অনেক সাফল্য আছে। আমি একটা কথা বলে শেষ করি, আপনাদের সাফল্য আছে, এই সাফল্যের সিংহভাগ ভোগ করছে আপনাদের অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ, আর অন্যান্যরা অতি সামান্য ভাগ ভোগ করছে। এইটাই মানুষের আপত্তি। আমাদের একদম শেষ পর্যায়ে আমরা জনাব তাজুল ইসলামকে 1 মিনিট শুনে প্রফেসর শেষ, আসলে শেষের চেয়েও বেশি প্রফেসর আসিফ নজরুল আইএমএফ এর লোন দেওয়া প্রমাণ করে যে বাংলাদেশ আসলে ম্যানেজ করতেছে ভালো। জি আচ্ছা, আমি আইএমএফ এ লোন প্রমাণ করে বাংলাদেশ শ্রীলঙ্কার মতো দেশের চেয়ে স্লাইটলি বেটার করছে, কিন্তু পৃথিবীর অনেক দেশ থেকে খারাপ করছে, যেটা শর্তের মধ্যে আসলো। আমি শুধু একটা কথা বলি আপনাকে, সমস্ত পরিসংখ্যানের পরে সবচেয়ে বড় সত্য কথাটা হচ্ছে এরকম কোনো কমেন্ট ছিল না, এরকম কোনো কমেন্ট ছিল না আসিফ সাহেব। আচ্ছা ঠিক আছে, না ঠিক আছে, আমি একটা কথা শুধু বলি, পৃথিবীর সমস্ত I am very intensively involved with many things else. ওকে আচ্ছা ফাইন, আমি আপনার কথা শুনবো। আমি শুধু একটা কথা বলি, সমস্ত পরিসংখ্যানের পরে সবচেয়ে বড় বাস্তব সত্য হচ্ছে বাংলাদেশের এখন অনেক ঘরে ঘরে 14 থেকে 15 ঘন্টা কারেন্ট থাকে না, 10 ঘন্টা কারেন্ট থাকে না। সমস্ত কিছুর পরে এই বাস্তবতা হচ্ছে, বাংলাদেশে আসলে আপনি কিছু লোকের বাসায় 8 থেকে 10টা এসি দেখবেন, নিজস্ব জেনারেটর দেখবেন, এবং তাদের ওখানে 1 সেকেন্ডও বিদ্যুৎ যেতে হবে, বিদ্যুতের কষ্ট তাদের পোহাইতে হয় না। আসিফ নজরুল, বিদ্যুতের কষ্ট যখন 1 সেকেন্ডের জন্য ছিল না, তখনও সরকারের একই ভাবে আপনারা সমালোচনা করেছেন, এবং 8-10টা এসি যেমন এখন অনেক লোকের কাছে আছে, অন্তত একটি এসি আছে এমন অনেক পরিবারও হয়েছে, যেটি আসলে গত 50 বছর। জি সেটা তো হয়েছে, সেটা তো হয়েছে। আর সরকারের সমালোচনা তখন এসি নিয়ে করি নাই, সরকারের সমালোচনা করেছিলাম তখন রাজনৈতিক জন্য আর প্রকল্প ওভার ইভ্যালুয়েশন করার জন্য, ওটা নিয়ে করি নাই তখন। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ প্রফেসর আসিফ নজরুল, আপনাকেও ধন্যবাদ জনাব তাজুল ইসলাম আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী সপ্তাহে নিশ্চয়ই আমরা দুজন অতিথিকে নিয়ে আসবো। সেই পর্যন্ত আপনাদের সবাইকে ধন্যবাদ।